প্রতিষ্ঠিত না করতে পারেন, আপনি কি করবেন? একটা সুন্দর সরকার প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন, কিন্তু এই ছেলেটি যখন সরকারে আসবে সে কি করবে? আপনাকে সুন্দর দেশ দিতে পারবে না। তাহলে আপনাকে কি করতে হবে? গুড়াতে পানি দিতে হবে যখন দেওয়ার প্রয়োজন। তো আমরা এই জন্য বলছি মানসিক স্বাস্থ্য সেবাকে এক নাম্বার সমস্যা হিসেবে, বীজ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং এই বীজটাকে টেক কেয়ার করতে হবে টিল নতুন একটা সুন্দর কাজ যতদিন না হচ্ছে। তখনই আপনি ৭১-এর যে আন্দোলন করেছিলেন এবং আজকে যে ২০২৪ সালে ছেলেরা যা প্রাণ দিয়েছে এবং আপনারা যে যাই হোক না কেন, আমাদের জেনারেশনের জাতি ব্যর্থ হয়েছে। এখন তোমাদের জেনারেশন, তোমরা যদি এই ২০-২৫ বছর চেষ্টা করে যাও, তাহলে আমাদের মতো ৫৫-৬০ বছরের এসে তোমরা হয়তো দেখতে পাবে না বাংলাদেশ ওই রকমের একটা অবস্থানে চলে গেছে, বিশ্বের উন্নত দেশগুলোর একটা সমকক্ষ অবস্থানে চলে গেছে। সেখানে আমাদের নৈতিক সংস্কার হয়েছে, আমাদের সামাজিক সংস্কার হয়েছে, আমাদের অর্থনৈতিক সংস্কার হয়েছে, আমাদের রাষ্ট্রীয় পরিচালনার যে কাঠামো, সেই কাঠামোতে সংস্কার হয়েছে। আমরা এদেশে দুর্নীতি তোমরা দেখতে পাবে না। আমরা সেই স্বপ্ন দেখি এখন থেকে। তবে হ্যাঁ, আসলে দায়িত্ব তোমাদের। আবার যদি সেই গড্ডালিকা প্রবাহের মতো নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে বাস্তবতাটা ভিন্ন। একটা কথা আমি বলি, ২০ বছর, ২২ বছর, ২৫ বছর, এই বয়সগুলো ইমোশনাল বয়স, একটু ইনোসেন্ট থাকে সবাই, বাস্তবতাটা অতটা চোখে পড়ে না। তাদের কাছ থেকে আমরা অনেক নীতির কথা শুনি, তারা অনেক স্যাক্রিফাইস করে, তারা অনেক আন্দোলন করে, কিন্তু ওই ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যায়, যখন সে চাকরিতে ঢোকে, বিয়ে করে, বাচ্চা হয়, সন্তান, পরিবারের দায় দায়িত্ব চলে আসে, বাবা মার দায় দায়িত্ব চলে আসে, তখন কিন্তু আস্তে আস্তে তার স্বভাব বদলাতে থাকে। আস্তে আস্তে তার স্বভাব বদলাতে থাকে। সে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের বলয়ের মধ্যে পড়ে, বিভিন্ন বলয়ের প্রভাবে পড়তে থাকে, এবং নিজেকে যে সততা, তার যে নৈতিকতা বিসর্জনের একটা বড় সমস্যা হচ্ছে এইখানে। যে ছেলে কি আপনি বিশ্ববিদ্যালয়ে যে নৈতিকতা, যে কথা, যে ধরনের আচরণের মধ্যে দেখেছেন, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে চাকরি জীবনে গিয়ে বা কোনো রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে গিয়ে সে দেখা যাবে যে আর তার সেই নৈতিক অবস্থান নাই। সে স্বার্থন্বেষী মহলের সাথে একত্রিত হয়ে গেছে, নিজের স্বার্থ দেখছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। এক কথা বলেছে, তারপরে বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসনে চলে গেছে, সেখানে তার আর ওই সমস্ত নৈতিক অবস্থান আমরা দেখতে পাই না। আমরা যদি এভাবেই কন্টিনিউ করতে থাকি, তাহলে এই সমস্ত স্বাধীনতা আমাদের কোনো কাজে লাগবে না। আমি কিন্তু একেবারে খাঁটি সত্য কথা বলছি, কোনো কাজে লাগবে না। যে অবস্থা, সে অবস্থায় ফিরে আসবে। কিছু লোকের জায়গা বদল হবে শুধু, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের পরিবর্তন হবে, পদের পরিবর্তন হবে, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তো আসুন আমরা সবাই মিলে সেদিকে নজর রাখি। এখন আমি অল্প কিছু সময় কথা বলবো আজকের যে কারণ আমরা একত্রিত হয়েছি, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য। আসলে আমি মনে করি আজকের এই প্রোগ্রাম, এই যে সকাল 10টা থেকে এটা শেষ হতে হতে প্রায় 2টা বেজে যাবে মনে হচ্ছে, 10 না, আমি 10টায় বলবো, সময় 10টায় দেওয়া হয়েছে, যেহেতু অনেক মানুষ 10টায় এসছে এখানে, সুতরাং তাদের থেকে আমার 10টায় এসছেন, 10টা থেকে 2টা কয় ঘন্টা হয়? 4 ঘন্টা। এই 4 ঘন্টা অনেক মানুষের যে ইনভলভমেন্ট, তার এখান থেকে চলে যাওয়ার পরে আজকের এই যে ফোরামে যে আলোচনা, যে এফোর্ট দেয়া হলো, তার আউটপুট কি?
আমি জানতে চাই যে আজকের এই প্রোগ্রামের আউটপুট কি হবে। আমরা কি দেখবো এখান থেকে চলে যাওয়ার পরে? কাল, পরশু বা আগামী 15 দিন, 1 মাস এই প্রোগ্রামের আউটপুট হিসেবে আমরা কি দেখতে পাবো আমি জানি না। তবে হ্যাঁ, কতগুলো বিভিন্ন ফোরামে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে। আমি একটি সংগঠনের কাজ করি, এটার সাথে সম্পৃক্ত, এনআরবি, প্রফেশনালস ফর রিফর্ম। এটার আমি এই সংগঠনটি যেটা এখন অনেকটা ম্যাচিউর হয়েছে অনেকটা, এটা আমাদের আন্দোলন যখন শুরু হলো জুলাই মাসে, তখন থেকে আমরা কার মধ্যে এটা চিন্তা ভাবনা অ্যাক্টিভলি শুরু করি। এবং আমি আমার কিছু প্রাক্তন ছাত্র বা কলিগ, বিশেষ করে ইউকে তে আছে কয়েকজন, ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়া আছে, তাদের সাথে আলাপ করি এবং অনেক সময় ব্যয় করি, এখনো করছি। গতকাল আমাকে প্রস্তাব দেওয়া হলো, স্যার গোটা পৃথিবীকে কভার করতে গেলে জুমে মিটিং করতে হয় বা গুগল মিটে মিটিং করি, গোটা পৃথিবীকে কভার করতে গেলে একসাথে সময় কারোটা মিলে ভালো পারা যায় না। তা আমাকে প্রস্তাব দিল যে স্যার শুধু বাংলাদেশটাই সমস্যা হয়ে যাচ্ছে, বাংলাদেশ টাইমটা যদি ভোর 4টায় আমরা রাখি, তাহলে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা সবগুলো মোটামুটি একটা, কারো রাত 11টায়, কার সকাল 8টায়, কারো হয়তো বিকেল, সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশটা ভোর 4টায় হয়ে যাচ্ছে স্যার। আবার মিডনাইটের পরে গেলে তারা আবার অনেকে আসবে না, তাদের ঘুমাইতে হবে, আমাকে বলা হলো। তাই আমি বললাম, কিন্তু আমার উপস্থিতি থাকাটা খুব জরুরি। আমি বললাম, আমি সবচেয়ে বয়স্ক মানুষ তোমাদের মধ্যে, আমি তোমাদের সরাসরি শিক্ষক, আমাকে ভোর 4টায় যদি দাও আমার আপত্তি নাই, কিন্তু তোমরা একটু ভেবে দেখো বিষয়টা নিয়ে। যাই হোক, তো এই সংগঠনটি আমরা কাজ করে যাচ্ছি খুবই প্রোডাক্টিভ ওয়ে। এটা কিন্তু খুবই প্রোডাক্টিভ ওয়েতে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে আমরা অনেকে জড়িত, আমরা অনেক সময় ব্যয়। সংগঠনটি কিভাবে দাঁড় করানো যায়, আমরা ইতিমধ্যে ইউএস বেসড আমরা লাইসেন্স নিয়েছি সংগঠনটির জন্য ফ্লোরিডা থেকে। তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করেছি সেখান থেকে, কারণ এই জিনিসগুলো তো সহজ না, লিগ্যাল সাইট কভার করে আমরা আমাদের টেকনিক্যাল কমিটি করেছি, ওয়েবসাইট ডিজাইন, ইউটিউবে বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের অডিও ভিডিও, যে সমস্ত কন্টেন্ট সেগুলো আমরা সেখানে আপলোড করব। অর্থাৎ ধীরে ধীরে আমরা এনআরবি প্রফেশনালস ফর রিফর্ম এই ফোরামের মাধ্যমে দেশে বিদেশে সব জায়গায় আমরা এটা সুফল বয়ে আনার জন্য চেষ্টা করব, কিন্তু এটাতে সকলের সহযোগিতা না। এখন কথা হলো যে আসলে এই ফোরামে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য যে রেমিটেন্স যোদ্ধার কথা বলা হচ্ছে তারা আসলে থাকবে না এখানে, এটাই বাস্তবতা। কারণ তারা ওই আইডির সাথে খুব একটা রিলেটেড না, তাদের এত সময়ও নাই, তারা অনেক কষ্ট করে তাদের জব ডিউটির জন্য এবং তাদেরকে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হয়। একটু আগে কেউ বলেছিলেন যে আসলে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সোসাইটি এনআরবি, আর হচ্ছে লেবার সোসাইটি। বাট দ্য নাম্বার অফ লেবার সোসাইটি ইজ হিউজ, পারহ্যাপস তাদের সংখ্যা ইন্টেলেকচুয়াল সোসাইটি থেকে অনেক গুণে বেশি। সুতরাং হয়তো তাদের আয় কম হতে পারে, কিন্তু তাদের জনসংখ্যা দিয়ে যদি আয়কে গুণ করা হয়, তাহলে ইন্টেলেকচুয়াল সোসাইটির যে আয়, সে আয়কে বহু গুণে ছাড়িয়ে যাবে। আরো একটি কথা বলি, তারা কিন্তু ওই দেশে অবস্থান করবে, তারা কিন্তু একবারে কিন্তু ওই দেশে চলে গেছে, সেখানে নাগরিকত্ব নিয়ে নিয়েছে, হ্যাঁ, উচ্চশিক্ষা গ্রহণ করে তারা তাদের ছেলে মেয়ে সন্তান, অনেকের বাবা মাও চলে গেছে, তাদেরকে নিয়ে সেখানে তারা থাকে।
সুতরাং তাদের যে আয়ের টাকাটা সেটা কিন্তু এই দেশে আসার সম্ভাবনা অনেকটাই কম। তাদের জীবনের প্রথম ভাগে থাকে, কিন্তু মধ্যভাগে বা শেষ ভাগে খুব একটা থাকে না, কারণ তার ঠিকানাই চেঞ্জ হয়ে যায়। সে গাড়ি কিনে, বাড়ি কিনে, সব ওইখানে। কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, যারা শ্রমিক ভাইরা আছেন, তারা কিন্তু তাদের ঠিকানা সবসময় বাংলাদেশই থাকে। এখন আমার মনে হয় আপনারাও চেষ্টা করেন, আপনাদের মধ্যে নেতা তৈরি করেন, যারা আমাদের এই এনআরবি প্রফেশনালস ফর রিফর্ম এটার সাথে আপনারা যোগাযোগ রাখবেন, আমার সাথে যে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলি, কিন্তু আমরা বিভিন্ন রকমের ডকুমেন্টস তৈরি করতে আমরা পারি না। এখন কিন্তু কথা বলবো, কথাটা হারিয়ে যাবে আনলেস ইট ইজ ডকুমেন্টেড। এই বক্তব্যগুলো হারিয়ে যাবে। কিন্তু আমি আমার 3টা কার্ড আছে, যারা রেসপন্সিবল মনে করেন, আমার কাছে এই 3টা কার্ড আছে, আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা যোগাযোগ রাখবেন। এ দেশে আমরা যদি কোনো অ্যাক্টিভ ভূমিকা রাখতে পারি আমাদের মাধ্যমে, এবং আমি এনআরবি প্রফেশনালস ফর রিফর্ম এই উচ্চ যে পর্যায়ের কথা বললাম, যারা ইন্টেলেকচুয়াল, এই গ্রুপের সাথে আমি কাজ করি, এবং তারা আমাকে যথেষ্ট সময় করে, শ্রদ্ধা করে, এবং কিছুটা অ্যাডভাইজারের মতো কাজ করে। যদি আমি বাংলাদেশে থাকি, কারণ বাংলাদেশ থেকে ইয়ে লাগবে, প্রতিনিধি লাগবে। আর্থসামাজিক প্রেক্ষাপটটা কি, এই জিনিসটি তাদেরকে বাইরে থেকে তারা বুঝবে না। যে 20 বছর ধরে আমেরিকা আছে, 20 বছর থেকে ইউকেতে আছে, সে পরিপূর্ণ চিত্র বুঝবে না এখানকার। সুতরাং তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। আমাদেরকে তারা আমাদের কাছ থেকে ধ্যান ধারণা, অ্যাডভাইস তারা এক্সপেক্ট করে। এখন আজকে একটা কথা উঠলো যে এই ভাইয়ের বাইরে যাওয়ার, যেটা আমি শুনলাম আপনার, আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে এই ফোরামটা এখান থেকে উঠে চলে গেলাম, বাতাসে হারিয়ে গেল, তাহলে আমি যদি এটার কোনো ইম্প্যাক্ট না দেখি, আমাকে আবার ডাকলে আপনারা আর পাবেন না। কেন বাবু পাবেন না? যখন আমি দেখবো আমার এতগুলো সময়, আমার কাছে অনেকবার ফোন এসছে, খুব ইম্পর্টেন্ট কল ছিল এগুলো, আমি মাপতে নিয়েছি যে আমার ধারণা ছিল 12টার মধ্যে এখান থেকে চলে যাবো। 10টা, আমি জানি 10টায় টাইম দেওয়া আছে, বাঙালি সময় হয়তো 10:30টায় হবে। আমার অনেক সমস্যা হয়ে গেছে। আমরা কিন্তু সময় মেনটেন করতে পারি না। আজকে এখানে কিন্তু সময় মতো শুরু হয় নাই, সেটা আমাদের ব্যর্থতা। তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আজকের যে সাংবাদিক ভাইরা আপনারা আছেন, এগুলো আজকের যে বক্তব্যগুলো, এগুলো সুনির্দিষ্ট ভাবে আসতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, তারপরে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন নিউজ, এগুলো আসতে হবে যে অ্যাটলিস্ট কিছু হয়েছে। এরপরে পরবর্তীতে আবার বসতে হবে। তবে হ্যাঁ, খুবই স্পেসিফিক হইতে হবে যে আপনার সবচেয়ে হাইস্ট প্রায়োরিটিটা কোনটি, কোন কাজটি আপনি করতে চান। আমার কাছে একজন এক্স কনসেপ্ট পেপার পাঠিয়েছিলেন আমার সাথে আলোচনা করে, যে এটা প্রফেসর আসিফ নজরুলকে দেওয়ার জন্য, কারণ তার কাছে তো অ্যাক্সেস পাবে না, ফোন তো ধরে না। ফোন ধরে না, এটা তার ব্যর্থতা না, এটা সীমাবদ্ধতা। কারণ হলো এই ধরনের পজিশনে চলে যাওয়ার পরে এত ফোন কল রিসিভ করা সম্ভব না, এটা বাস্তবতা। আমি তাকে হোয়াটসঅ্যাপে অনেক সময় রিচ করা যায় না। আরেকটা টেকনিক্যাল পদ্ধতি আছে, একটু কম মানুষের সাথে কমিউনিকেট করে, বা ইমেলের মাধ্যমে। তো আমি সেটা পাঠিয়ে দিয়েছি তার কাছে, যে এটার উপরে যদি চিন্তা করতে, যদি উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। মাঝে মধ্যে ওনার সাথে আমার দেখা হয়। উনি এখন প্রতিদিন টেনিস খেলতে পারেন না, তবে সপ্তাহে 2 দিন আসেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। যেমন গত আগামীকাল বা তারপরের দিন হয়তো কোনো এক সময় আবার আসবে না। তো ওইটা ওনারও নেশা হবে, তো ব্যস্ততার পরে রাতে আসেন অনেক সময়। এখন কথা হলো যে
এই যে কনসেপ্ট পেপারটির কথা আমি বললাম, এটা ইংরেজিতে লিপিবদ্ধ, যেহেতু এই জিনিসগুলো আন্তর্জাতিকভাবে অনেক জায়গায় কমিউনিকেট করতে হয়, সুতরাং এটা ইংরেজিতে কম্পোজ করাটাই বুদ্ধিমানের কাজ। আর বাংলায় কম্পোজ করলে কি হয়, যে কোনো যারা বাংলাদেশি না, কোনো আন্তর্জাতিক ফোরাম বা হোয়াট এভার, বা বিদেশে বা মালয়েশিয়ায় কোনো একটা সরকার কে যদি দেওয়া হয়, তখন ওটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য এটা ইংরেজিতে একটা কনসেপ্ট পেপার দেওয়া হয়েছে কিছু ধারণা নিয়ে, যেটার মূল উদ্দেশ্য ছিল হলো যে ওটা মালয়েশিয়া ভিত্তিক লেখা হয়েছে, যদিও মালয়েশিয়া ভিত্তিক, এটা হয়তো সার্বজনীন হইতে পারে। এটা এই যে দুর্নীতির যে জায়গাটা, এই জায়গাটিতে আমরা ফোকাস করেছি হইতে পারে। তা আপনারা এখানে এই বিষয়টাকে প্রায়োরিটি দেন, যে এখানে কারা সিন্ডিকেট করছে, তাদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি সরকারের মাধ্যমে। আপনাদের যে একটা বিশেষ নিশ্চয়ই এই অ্যাসোসিয়েশন আছে এই বিষয়ে, যদি না থাকে তাহলে আপনারা তৈরি করেন, যে বিদেশের লোক পাঠানোর যে বিষয়টি, সেটা দেখভাল করার জন্য একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে এখানে, কারণ এটা একটা বড় সেক্টর। সেই অ্যাসোসিয়েশনটা কিভাবে কাজ করতে পারে, সেখানে আপনারা শ্রমিক থেকে শুরু করে সমাজের টপমোস্ট শিক্ষিত লেভেলের লোকজনদেরকে ইনভলভ করতে হবে। তারপরে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে নেগোসিয়েশন করতে হবে। তবে হ্যাঁ, ওই যে সৎ লোকের অভাব, স্বার্থ সিদ্ধির জন্য কাজ করতে হবে, এই কাজগুলো আপনারা করেন। আর এনআরবি প্রফেশনালস ফর রিফর্ম যে প্ল্যাটফর্মটি, সেটা ধীরে ধীরে আপনাদের কিভাবে কল্যাণে আসতে পারে সেটার জন্য আমরা ভাবছি। অর্থাৎ আপনি বিদেশে বিপদে পড়েছেন, এই দেখা যাচ্ছে যে এই শ্রমিক গোত্রের সাথে ইন্টেলেকচুয়াল গোত্রের কোনো কমিউনিকেশন নেই। আমি ইউরোপের 8টা দেশে ভ্রমণ করে এসেছি বেড়ানোর উদ্দেশ্যে, যা আমি আমার ইন্টেলেকচুয়াল তাদের সেটা ইটস নট এ বিগ মানি। এখন এই ভাইয়ের জন্য যেটা আমি বললাম, উঠে গেলাম, উনি একটা আবেদন করলেন, তো তার একটা স্টোরি দরকার, কে দায়িত্ব নেবেন জানি না। আমি মনে করি এখানে 3টা ফোরাম না, তো 3টা ফোরামে $300-350 করে কি আমি তুলতে পারি না এই ভাইয়ের জন্য? পারি না? তাহলে 3টা ফোরাম আমরা দায়িত্ব নিয়ে নিই। কথা কম কাজ বেশি, কথা বলে উঠে চলে গেলাম, কিছুই হলো না। উনি তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বিভিন্ন কোনো জায়গায় পায়নি, একটি পয়সাও পাননি ওনার যে কথা। তো উনি, আপনি তো সুদান ফেরত যেতে যাচ্ছেন, আপনার সমস্ত কিছু সরকারের দিকে তো তাকিয়ে থাকলে তো কোনো লাভ হবে না, কিন্তু তার এটা শুধু তাই না, এটার একটা ডকুমেন্টেশন দরকার, স্টোরি দরকার। এই স্টোরিটা না থাকলে সেটা সমস্যা, আপনি আজকে পাবেন, কালকে পাবেন না। আমার প্রস্তাব হচ্ছে এই 3টি ব্যানারে, ওয়েল এমন হয়তো এই ব্যানারের বাইরে আপনি টাকা আনলেন, ফাইন, কোনো সমস্যা নাই, ওনার প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু অ্যাটলিস্ট আজকে যেখানে এই একটা সাংবাদিক সম্মেলনের মতো হয়েছে, একটা বৈঠক আলোচনা হয়েছে, সেখানে থেকে করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন মামুন স্যার, আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার এবং মুক্তার হোসেন চৌধুরী ভাই। আমরা 3জনই এনআরবি প্রফেশনালের সাথে জড়িত আছি। মামুন স্যার আমাদেরকে গাইড করছেন, আমি এনআরবি প্রফেশনালের একজন কোঅর্ডিনেটর। আপনারা জানলে খুবই খুশি হবেন, এই এনআরবি প্রফেশনালে 40 থেকে 50 জন শুধুমাত্র সায়েন্টিস্ট এন্ড রিসার্চার লেভেলের মানুষ আছেন, যারা বাংলাদেশকে বদলে দেওয়ার মতো এক্সপার্টিস যাদের মধ্যে রয়েছে। শুধুমাত্র এই এনআরবি প্রফেশনালে 50 জনের মতো সায়েন্টিস্ট এন্ড রিসার্চার, প্রফেসর রয়েছেন, ডক্টর রয়েছেন, একাডেমিক্স রয়েছেন, যাদের এক্সপার্টিস যদি আমরা বাংলাদেশে ইউজ করি তাহলে এর দিকে নিয়ে যেতে পারবো। এবং যার ফলশ্রুতিতে আমি লন্ডন থেকে
এক সপ্তাহ হলো আমি এখানে আসছি বিভিন্ন ফরেন এক্সপেট্রিয়েট বাংলাদেশি এক্সপেট্রিয়েট অর্গানাইজেশনের পক্ষ থেকে। আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে রিলেটেড আছি। আমরা আশা নিয়ে, ভিশন নিয়ে, ড্রিম নিয়ে আমরা এখানে এসেছি। কাজে এটার বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা দূর দূরান্ত থেকে এসে সকাল 10টা থেকে অপেক্ষা করে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের।